সুপ্রিয় শিক্ষার্থী, সরকারি সরোয়ার্দী কলেজের অনলাইন লাইভ স্টুডিও থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের ধারাবাহিক ক্লাসের প্রক্রিয়া আজকে তোমাদের সাথে আবার আসছে। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক রসায়ন, তোমাদের সাথে জৈব যৌগ নিয়ে আলোচনা করছিলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা গতদিন তোমাদের সমানতা শেষ করেছি। আজকে আমরা জৈব বিক্রিয়ার কিছু কৌশল দেখব, জৈব বিক্রিয়া কিভাবে ঘটে। আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থী, আমরা জৈব বিক্রিয়ার কৌশলের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে একটা সাবস্ট্রেট অণু, একটা হচ্ছে আক্রমণকারী বিকারক। অর্থাৎ এই সাবস্ট্রেট অণু আক্রমণকারী বিকারক সাবস্ট্রেট অণুকে আক্রমণ করে উৎপাদ তৈরি করে। আক্রমণকারী বিকারক আমার এই সাবস্ট্রেট অণুকে কি করে? সাবস্ট্রেট অণুকে আক্রমণ করে উৎপাদ তৈরি করে। এখন আমরা পড়ব, আমরা স্পেসিফিক প্রত্যেকটা বিক্রিয়া কিন্তু আলাদা আলাদা কৌশল আছে। এখন আমরা আমাদের যেটা এই অংশে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের এই আক্রমণকারী বিকারক। আক্রমণকারী বিকারক কয় প্রকার? প্রিয় শিক্ষার্থী, আমরা আক্রমণকারী বিকারক, এই আক্রমণকারী বিকারক হচ্ছে, এটা হচ্ছে 3 প্রকার। আক্রমণকারী বিকারক আমরা 3 প্রকার পড়ব। এই আক্রমণকারী বিকারক 3 প্রকারের মধ্যে একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক, ইলেকট্রন আকর্ষী বিকারক, ইলেকট্রন আকর্ষী বিকারক। 2 হচ্ছে নিউক্লিয়াস আকর্ষী বিকারক বা কেন্দ্র আকর্ষী বিকারক, যেটা নিউক্লিয়াস আকর্ষী বিকারক, আকর্ষী বিকারক। আর একটা আমরা বলবো মুক্তমূলক। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে এই আক্রমণকারী বিকারক সম্পর্কে একটু জেনে নিই। তাহলে আমরা 3 ধরনের আক্রমণকারী বিকারক আমরা এখানে পাচ্ছি। একটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক, আমরা কি বলতে পারি? ইলেকট্রোফাইল। আর একটা কেন্দ্র আকর্ষী বা নিউক্লিয়াস আকর্ষী বিকারক, এটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিওফাইল। এবং সবশেষে যেটা বলছি আমি, মুক্তমূলক। তাহলে আমরা এই যে জৈব বিক্রিয়ার কৌশল যখন আমরা স্পেসিফিক করব, তার আগেই আমাদের এই আক্রমণকারী বিকারক সম্পর্কে ভালোভাবে ধারণা থাকা দরকার। তাহলে আমরা আক্রমণকারী বিকারকগুলো নিয়ে আমরা পড়ি। আক্রমণকারী বিকারক প্রথমেই আমরা ইলেকট্রোফাইল, ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইল। এই যে আমরা প্রথমে যেটা পড়বো হচ্ছে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল যখন আমরা পড়বো, এখান থেকে যদি আমরা ইলেকট্রোফাইলের বৈশিষ্ট্য থেকে আমরা চলে যাবো। ইলেকট্রোফাইল হচ্ছে আমাদের প্রথমে কি হচ্ছে, ইলেকট্রন লাভিং যদি আমরা চিন্তা করি। আর একটা হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, অর্থাৎ তাদের কি আছে? তাদের ইলেকট্রন ঘাটতি আছে। প্রথমত কথা, তাদের ইলেকট্রন ঘাটতি আছে। দ্বিতীয়ত কথা, তারা হচ্ছে কি ইলেকট্রন লভিং। কেন ইলেকট্রন লভিং? অর্থাৎ এইখানে আমি সংজ্ঞায়ন করার আগে 2টা বৈশিষ্ট্য, অর্থাৎ তারা হচ্ছে ইলেকট্রন ঘাটতি। তাহলে ইলেকট্রোফাইলকে যদি আমরা সংজ্ঞায়ন করতে পারি, তাহলে এরা হচ্ছে ইলেকট্রন ঘাটতি প্রজাতি, ইলেকট্রন ঘাটতি প্রজাতি আমরা বলতে পারি, ইলেকট্রন ঘাটতি প্রজাতি। এবং কি, এরা ইলেকট্রনের প্রতি এদের তীব্র আকর্ষণ আছে, ইলেকট্রনের প্রতি তীব্র আকর্ষণ আছে। তাহলে এই 2টা বৈশিষ্ট্য, এই 2টা বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা দেখব। তাহলে আমরা যদি ইলেকট্রোফাইলের সংজ্ঞায়ন কিভাবে করি, তাহলে যে সকল বিকারকের ইলেকট্রন ঘাটতি থাকে এবং ইলেকট্রনের প্রতি তীব্র আকর্ষণ থাকে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় তারা কি করবে? তারা ইলেকট্রন সমৃদ্ধ প্রজাতিকে আক্রমণ করবে। যেহেতু তারা নিজেরা হচ্ছে ইলেকট্রন ঘাটতি প্রজাতি, তাহলে তারা কাকে আক্রমণ করবে? আমার ইলেকট্রন সমৃদ্ধ যে রাসায়নিক সত্তা আছে, যেখানে ইলেকট্রন বেশি আছে, সেই জায়গায় তারা আক্রমণ করবে, আক্রমণকারী বিকারক হিসেবে কাজ করবে। তাহলে সংজ্ঞায়নটা দ্বারা
ইলেকট্রন ঘাটতি যে সকল পরমাণু, যে সকল আমাদের মূলক হতে পারে বা যৌগ হতে পারে, তারা কি করে, যারা ইলেকট্রন প্রতি আকর্ষণ আছে তাদেরকে আমরা ইলেকট্রোফাইল বলবো। এই ইলেকট্রোফাইল কি হতে পারে? ইলেকট্রোফাইল যেমন ধনাত্মক চার্জ যাদের আছে তারা কিন্তু সবাই ইলেকট্রোফাইল। এরা হচ্ছে ইলেকট্রোফাইল। অর্থাৎ ইলেকট্রোফাইল, আমরা যদি ধনাত্মক চার্জ দেখি, ধনাত্মক চার্জযুক্ত কোনো প্রজাতি, সেটাকে আমরা সরাসরি ইলেকট্রোফাইল বলতে পারি। দুই একটা ব্যতিক্রম হচ্ছে। তাহলে এই যে ইলেকট্রোফাইল আরো কি হতে পারে, ইলেকট্রোফাইল আরো কি হতে পারে, আমরা যদি নিরপেক্ষ দেখি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, এই যে যৌগগুলো আছে, এই যৌগগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি, এই যৌগগুলোতে কিন্তু তারা কিন্তু নিরপেক্ষ, এরা কিন্তু নিরপেক্ষ যৌগ, কিন্তু নিরপেক্ষ যৌগ হলেও তারা তাদের অসম্পূর্ণ অক্টেট, অর্থাৎ এদের আমরা যে লুইস তত্ত্ব যখন সীমাবদ্ধতা পড়েছি যে অক্টেট সম্প্রসারণ এবং অক্টেট সংকোচন, এখানে কিন্তু অক্টেট সংকোচন হয়েছে, অর্থাৎ অসম্পূর্ণ অক্টেট। এখানে 8টা ইলেকট্রন নেই, এখানে 6টা ইলেকট্রন আছে অ্যালুমিনিয়াম পরমাণু চারদিকে যৌগ গঠন করার পর। তাহলে এর হচ্ছে একজোড়া ইলেকট্রন ঘাটতি আছে। তাহলে আমরা ইলেকট্রোফাইলকে দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে এই যে আমরা ইলেকট্রোফাইল যেটা দেখছি, ইলেকট্রোফাইল কি হতে পারে, দুই প্রকার হতে পারে, অর্থাৎ এইটা দুই প্রকার আমরা লিখতে পারি। তাহলে ইলেকট্রোফাইল হচ্ছে দুই প্রকার, যথা আমরা কি লিখতে পারি, একটা হচ্ছে আমাদের ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রোফাইল, ধনাত্মক চার্জযুক্ত, আর একটা হচ্ছে আমাদের নিরপেক্ষ বা প্রশম। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইলেকট্রোফাইল, আমাদের এই ইলেকট্রোফাইল দুই প্রকার হতে পারে। আমরা উদাহরণের মাধ্যমে সেই বিষয়টাকে একেবারে স্পষ্ট করেছি। উদাহরণের মাধ্যমে কি স্পষ্ট করেছি যে কিছু ইলেকট্রোফাইল আছে ধনাত্মক চার্জযুক্ত এবং কিছু ইলেকট্রোফাইল আছে ঋণাত্মক চার্জযুক্ত। অর্থাৎ তাহলে আমরা এই যে দুই ভাগে ইলেকট্রোফাইল যে দুই প্রকার, সেটাকে যে আমরা দুই ভাগে ভাগ করছি, সেটার যদি আমরা সংজ্ঞায়ন করি তাহলে কি হবে, যে সকল ইলেকট্রন আকর্ষী বিকারক ধনাত্মক চার্জযুক্ত তাদেরকে ধনাত্মক ইলেকট্রোফাইল বলবো বা ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রোফাইল বলবো। আর যারা নিরপেক্ষ কিন্তু তাদের ইলেকট্রন ঘাটতি আছে এবং ইলেকট্রন গ্রহণের প্রবণতা আছে এবং ইলেকট্রনের প্রতি তীব্র আকর্ষণ আছে, তাদেরকে আমরা কি বলবো, ইলেকট্রোফাইল বলবো। আশা করি ইলেকট্রোফাইলের বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে তারপরে আমাদের কি আছে, নিউক্লিয়াস আকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল। তাহলে ঠিক এর উল্টা হবে, আমরা ইলেকট্রোফাইলকে বলছি যে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাহলে নিউক্লিওফাইলকে আমরা কি বলবো, ইলেকট্রন রিচ। এবং তখন কি তারা ইলেকট্রন লভিং না, ইলেকট্রন যখন রিচ হবে তখন তো তাদের আর ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে না। তাহলে আমরা দেখি, তাহলে আমরা আমাদের আরো একটা আক্রমণকারী বিকারক সম্পর্কে আমরা বললাম, আমাদের আরো একটি আক্রমণকারী বিকারক আছে, সেটা হচ্ছে নিউক্লিয়াস আকর্ষী বিকারক। এই যে নিউক্লিয়াস আকর্ষী বিকারক, আমরা নিউক্লিওফাইল, এই নিউক্লিওফাইল এরা কি, তাহলে এরা হচ্ছে ইলেকট্রন সমৃদ্ধ, এবং এদেরকে বলছে যে এরা ধনাত্মক চার্জ নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ করবে, অর্থাৎ নিউক্লিয়াসের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে, তার মানে হচ্ছে ধনাত্মক চার্জকে আকর্ষণ করবে, তাহলে এই দুইটা বৈশিষ্ট্য আমরা যেমন ইলেকট্রোফাইলের দুইটা বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা সংজ্ঞায়ন করেছি, সেটা শ্রেণীবিভাগ করেছি, অনুরূপভাবে নিউক্লিওফাইলের ক্ষেত্রে আমরা একই কাজ করব। তাহলে ওখানে যেমন আমরা বলেছিলাম যে সকল রাসায়নিক সত্তা বা প্রজাতি আমরা যাই বলি না কেন, সেখানে ইলেকট্রন ঘাটতি থাকবে এবং তাদের ইলেকট্রনের প্রতি তীব্র আকর্ষণ থাকবে। এখানে ঠিক উল্টা, এরা হচ্ছে ইলেকট্রন সমৃদ্ধ এবং তারা ধনাত্মক চার্জকে আকর্ষণ করবে। তাহলে এরা কারা, এদেরকে আমরা একটু উদাহরণ হিসেবে দেখি। যেমন এই যে আমাদের নিউক্লিওফাইল, আমাদের কার্বন আয়ন, এটা হচ্ছে কি ঋণাত্মক চার্জযুক্ত
নিউক্লিওফাইল। আমরা যদি নিরপেক্ষ নিউক্লিওফাইল দেখি তাহলে কি, এই যে অ্যামিনো মূলক, অ্যামোনিয়া, এদের কি আছে, এদের মুক্ত জোড় ইলেকট্রন আছে, এদের কি আছে, মুক্ত জোড় ইলেকট্রন আছে। অর্থাৎ যারা দেখতে নিরপেক্ষ কিন্তু তারা ইলেকট্রন রিচ এবং সেই ইলেকট্রন দান করার ক্যাপাবিলিটি আছে, এই যে আমাদের অ্যামোনিয়া। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা নিউক্লিওফাইল দেখলাম, ইলেকট্রোফাইল দেখলাম। তাহলে ইলেকট্রোফাইলের মতো কিন্তু নিউক্লিওফাইলও দুই প্রকার, ইলেকট্রোফাইলের মতো নিউক্লিওফাইল দুই প্রকার। তাহলে কি কি হবে, একটা হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত নিউক্লিওফাইল, অর্থাৎ ঋণাত্মক বা নেগেটিভ চার্জযুক্ত নিউক্লিওফাইল, আর একটা হচ্ছে আমাদের নিরপেক্ষ নিউক্লিওফাইল। তাহলে নিরপেক্ষ হোক আর ঋণাত্মক চার্জযুক্ত হোক, আমাদের যে নিউক্লিওফাইলের মূল বৈশিষ্ট্য হচ্ছে তারা ইলেকট্রন সমৃদ্ধ এবং ধনাত্মক চার্জকে আকর্ষণ করবে। আশা করি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তাহলে আমাদের আরো একটি বিষয় হচ্ছে, আরো একটি আক্রমণকারী বিকিরক হচ্ছে মুক্তমূলক। আমাদের আরো একটি আক্রমণকারী বিকিরক হচ্ছে মুক্তমূলক। তার মুক্তমূলকটা কি, বিজোড় ইলেকট্রন বিশিষ্ট কোনো পরমাণু বা মূলক বা প্রজাতি, অর্থাৎ সোজা কথায় আমরা বলতে পারি বিজোড় ইলেকট্রন বিশিষ্ট রাসায়নিক সত্তা বা প্রজাতি, সেটা হচ্ছে আমাদের মুক্তমূলক। যেমন মিথাইল মুক্তমূলক, এটা হচ্ছে আমাদের ক্লোরিন মুক্তমূলক। এই যে আমাদের মুক্তমূলক, এই মুক্তমূলক একটি আক্রমণকারী বিকারক। এখন এই মুক্তমূলক কিভাবে তৈরি হয়, মুক্তমূলক আমরা কিভাবে পেতে পারি, সেইখান থেকে আবার আমাদের এইটা ভালোভাবে বুঝতে হলে আমাদের কোথায় যেতে হবে, আমাদের জৈব যৌগের অণুতে যে বন্ধনের ভাঙন, আমরা জৈব যৌগের অণুতে বন্ধনের ভাঙন, সেখানে আমরা দেখব দুই ধরনের ভাঙন আছে, একটা হচ্ছে আমাদের সুষম বিভাজন আর একটা হচ্ছে বিষম বিভাজন। আমরা আবার একটু ওইদিকে চলে যাচ্ছি। তাহলে আমরা যখনই সুষম বিভাজন করব তখন আমাদের মুক্তমূলক পড়া হয়ে যাবে। তাহলে আমরা এখন দেখি জৈব যৌগের অণুতে বন্ধনের ভাঙন। আমরা দেখি একটু জৈব যৌগের অণুতে সমযোজী বন্ধনের ভাঙন, সমযোজী বন্ধনের ভাঙন। এই যে সমযোজী বন্ধনের ভাঙন, আমরা কি জানি একটা বন্ধনে কয়টা ইলেকট্রন আছে, একটা বন্ধনে কিন্তু দুইটা ইলেকট্রন থাকে। এই বন্ধন যেমন এই যে এ বি, এখানে যে একটা বন্ধন, এই সমযোজী বন্ধন, এখানে এক জোড়া ইলেকট্রন আছে। অর্থাৎ প্রত্যেক পরমাণু একটি করে ইলেকট্রন সরবরাহ করে এক জোড়া ইলেকট্রন সমভাবে যখন শেয়ার করে তখন একটা বন্ধন তৈরি হয়। এইভাবে একটি পরমাণু, যেমন কার্বন পরমাণু 4 জোড়া ইলেকট্রন শেয়ার, 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে সমভাবে শেয়ার করে 4টি কার্বন হাইড্রোজেন বন্ধন সমযোজী বন্ধন গঠন করতে পারে। আমরা একটা বন্ধন নিয়ে চিন্তা করব, আমরা বন্ধন, এই যে একটা সমযোজী বন্ধন, এই একটি বন্ধন, এই বন্ধনটা যদি এমনভাবে ভাঙে যে বন্ধন জোড় ইলেকট্রন দুটি পরমাণুর মধ্যে সমভাবে ভাগ হয়ে যায়। অর্থাৎ যদি কোনো বন্ধনের, সমযোজী বন্ধনের ভাঙন এমনভাবে ঘটে যে এই বন্ধন জোড় ইলেকট্রন দুটি পরমাণুর মধ্যে সমভাবে ভাগ হয়ে যায়, সেটাকে আমরা কি বলবো, সুষম বিভাজন। সুষম বিভাজন, এই যে সুষম বিভাজন, অর্থাৎ এ একটা ইলেকট্রন পেল এবং বি একটা ইলেকট্রন পেল। আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি, যেমন সূর্য আলোকের প্রভাবে এই ক্লোরিন অণুতে বন্ধনের সুষম বিভাজন ঘটে। এই যে ক্লোরিন অণুতে বন্ধনের সুষম বিভাজন ঘটে, তখন কি হয়, ক্লোরিন মুক্তমূলক উৎপন্ন হয়, ক্লোরিন মুক্তমূলক উৎপন্ন হয়। তাহলে মুক্তমূলক হচ্ছে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা মূলক সত্তা, অর্থাৎ বিজোড় ইলেকট্রন বিশিষ্ট প্রজাতি বা বিজোড় ইলেকট্রন বিশিষ্ট রাসায়নিক সত্তা, বিজোড় ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা মূলক যাই বলো। তাহলে এই যে সমযোজী বন্ধনের সুষম বিভাজনের মাধ্যমে মুক্তমূলক তৈরি হয়। তাহলে মুক্তমূলক কিন্তু একটি আক্রমণকারী বিকিরক। আমাদের যে জৈব বিক্রিয়াগুলো আছে, জৈব বিক্রিয়া, অনেক বিক্রিয়া কিন্তু দুইটি কৌশলে বিক্রিয়াটি ঘটে। একটা ঘটে হচ্ছে আয়নিক কৌশলে, আর একটা ঘটে কিন্তু ফ্রি রেডিক্যাল কৌশলে বা মুক্তমূলকের মাধ্যমে আমাদের কিন্তু জৈব বিক্রিয়া ঘটে। দুইটা কৌশলের মাধ্যমেই আমরা জৈব বিক্রিয়া দেখতে পারি। আচ্ছা, আবার তাপে কিন্তু আমাদের কিন্তু এই যে
এটা কিন্তু আমাদের এখানে যদি আমরা তাপ দেই, এখানে কিন্তু আমাদের সুষম বিভাজন ঘটে, এখানেও কিন্তু আমাদের এই সুষম বিভাজন ঘটতে পারে, এখানেও কিন্তু আমাদের সুষম বিভাজন ঘটে আমাদের মুক্তমূলক উৎপন্ন হয়। এই মিথাইল মুক্তমূলক, ইথাইল মুক্তমূলক, অর্থাৎ আমাদের সূর্যালোকের প্রভাবে ক্লোরিন মুক্তমূলক হতে পারে, আবার আমাদের অ্যালকেন এখানে ভেঙেও কিন্তু মুক্তমূলক হতে পারে, বিভিন্নভাবেই মুক্তমূলক তৈরি হতে পারে। এবং মুক্তমূলকের মাধ্যমে অনেক যেমন ওজোন স্তরের ক্ষয় যখন আমরা দেখি, তার ফ্রি রেডিক্যাল কৌশলটা আমরা দেখি। তারপর আমরা যখন দেখি অ্যালকেনের অর্থাৎ মিথেনের ক্লোরিনেশন বা হ্যালোজেশন বিক্রিয়া, সেই বিক্রিয়াটা কি মুক্তমূলক কৌশলে ঘটে। আমরা উডস বিক্রিয়ার কৌশল দেখেছি, সেখানে মুক্তমূলক কৌশলে বিক্রিয়া ঘটবে। আবার আমাদের মার্কোনিকোভের সূত্র এবং বিপরীত মার্কোনিকোভের সূত্র, সেখানে কিন্তু মুক্তমূলক কৌশল এবং আয়নিক কৌশলে বিক্রিয়া ঘটে। অর্থাৎ জৈব বিক্রিয়া কিন্তু মুক্তমূলক কৌশলেও ঘটতে পারে, আয়নিক কৌশলেও ঘটতে পারে। যাই হোক, সেটা আমরা যখন ওই বিক্রিয়াগুলোর কৌশল পড়াবো তখন দেখাবো। এখন আমরা দেখলাম, আমরা একই সাথে যখন মুক্তমূলক জানলাম, তখন একই সাথে জানলাম কি মুক্তমূলকের সাথে আমরা করলাম জৈব যৌগের সুষম বিভাজন। এখন এই যে মুক্তমূলক কিন্তু আবার 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হতে পারে। তাহলে জৈব যৌগের সমযোজী বন্ধনের সুষম বিভাজনের মাধ্যমে আমরা দেখলাম যে সুষম বিভাজনের মাধ্যমে, অর্থাৎ দুইটা ইলেকট্রন সমানভাবে দুইটি পরমাণুর মধ্যে ভাগ হয়ে যাওয়ার কারণে সুষম বিভাজনের মাধ্যমে মুক্তমূলক উৎপন্ন হলো। সেই মুক্তমূলকের স্ট্যাবিলিটি যদি আমরা একটু চিন্তা করি, এটা কি 1 ডিগ্রি মুক্তমূলক। আমরা একটু এই দিক থেকে লিখি, এটা আমাদের 1 ডিগ্রি মুক্তমূলক, এটা আমাদের 2 ডিগ্রি মুক্তমূলক, এটা হচ্ছে 3 ডিগ্রি মুক্তমূলক। এই যে মুক্তমূলক, এখন দেখো এই যে 1 ডিগ্রি মুক্তমূলক, 2 ডিগ্রি মুক্তমূলক, 3 ডিগ্রি মুক্তমূলক, এর মধ্যে স্ট্যাবিলিটি কার? স্থায়িত্ব হচ্ছে 3 ডিগ্রি, গ্রেটার দ্যান 2 ডিগ্রি, গ্রেটার দ্যান 1 ডিগ্রি। এই যে মুক্তমূলকের স্ট্যাবিলিটি আমরা হাইপার কনজুগেশনের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। এখানে একটা মিথাইল মূলক যুক্ত আছে বা অ্যালকাইল মূলক, এখানে 2টি, এখানে 3টি। আমরা হাইপার কনজুগেশনের মাধ্যমে যেমন ব্যাখ্যা করতে পারি, আবার এখানে অষ্টক পূর্ণ হওয়ার প্রবণতাও কিন্তু 3 ডিগ্রির ক্ষেত্রে বেশি, সেদিক থেকেও আমরা ব্যাখ্যা করতে পারি যে মুক্তমূলকের স্ট্যাবিলিটি 3 ডিগ্রি মুক্তমূলকের স্ট্যাবিলিটি সবচেয়ে বেশি, তারপর 2 ডিগ্রি মুক্তমূলক, তারপর 1 ডিগ্রি মুক্তমূলক। এই হাইপার কনজুগেশনের মাধ্যমে যে মুক্তমূলকের স্ট্যাবিলিটি বা কিভাবে স্ট্যাবিলিটি ব্যাখ্যা করা যায়, আমি তোমাদের 4টা ইফেক্ট যখন পড়াবো, যে তোমাদের আবেশিত ফলাফল, হাইপার কনজুগেশন ইফেক্ট, তোমাদের মেসোমারিক ইফেক্ট এবং ইলেকট্রোমারিক ইফেক্ট, এই 4টা ইফেক্ট যখন পড়াবো সেখানে আমি ডিটেলস এই 4টা ইফেক্টের মাধ্যমে তোমাদের 4টা ইফেক্ট ডিটেলস বোঝালে তোমাদের কাছে এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এখন আমরা দেখি, এই যে জৈব যৌগের অণুতে যে আমরা বন্ধনের সুষম বিভাজন দেখলাম, এই বিভাজন কিন্তু আবার বিষমও হতে পারে। অর্থাৎ এই বিভাজন বিষমও হতে পারে, অর্থাৎ কার্বনের সাথে এই যে একটা পরমাণু, কার্বনের সাথে যে পরমাণুটা যুক্ত আছে, এইটার তড়িৎ ঋণাত্মকতা যদি কার্বন অপেক্ষা বেশি হয়, তখন দেখা যাবে কি যে বন্ধনের বিভাজন ঘটছে এইভাবে, বিষম বিভাজন। এই যে বিষম বিভাজন এই ক্ষেত্রে হবে কি, কার্বনের উপর একটা ধনাত্মক চার্জ এবং অন্য পরমাণুটি, যে পরমাণুটা বিদায়ী, সেটার উপর একটা ঋণাত্মক চার্জ। তাহলে এই যে ধনাত্মক চার্জ, এটা একটা বিষম বিভাজন। আবার হতে পারে কি, আবার এমনও হতে পারে, আমি উদাহরণ দিয়ে স্পষ্ট করব, আবার হতে পারে যে কার্বনের সাথে যে যুক্ত যে পরমাণুটা, তার তড়িৎ ঋণাত্মকতা কম, বা তখন কি হতে পারে, কার্বনের উপর নেগেটিভ চার্জ তৈরি হতে পারে আর অপর পরমাণুটির উপর ধনাত্মক চার্জ। তাহলে এটাও কিন্তু বিষম বিভাজন, তাহলে দুইটাই বিষম বিভাজন। এখন বিষম বিভাজন দুই প্রকার, দুইভাবে বিষম বিভাজন ঘটার কারণে আমাদের কিন্তু 2টা আয়ন উৎপন্ন হয়েছে। একটা যেটা হলো সেটা হচ্ছে আমাদের কার্বোক্যাটায়ন, আর একটা হচ্ছে কার্বো অ্যানায়ন। তাহলে সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে কার্বোক্যাটায়ন উৎপন্ন হতে পারে,
কার্বনায়ন অর্থাৎ কার্বো অ্যানায়ন উৎপন্ন হতে পারে। সেটা নির্ভর করে কিসের উপর? সেটা নির্ভর করে হচ্ছে কার্বন পরমাণুর সাথে সিগমা বন্ধনে যে যুক্ত পরমাণু মূলকটা থাকবে তার উপর, সেটার শক্তিমাত্রার উপর বা তার ইলেকট্রন গ্রাহিতার উপর নির্ভর করে এই বিষম বিভাজন দুই রকম হতে পারে, কখনো কার্বোক্যাটায়ন হবে, কখনো কার্বনায়ন হবে। তাহলে আমরা প্রথমে দেখি কার্বোক্যাটায়ন কোন ক্ষেত্রে হয় এবং সেই কার্বোক্যাটায়নের স্ট্যাবিলিটি কি। তাহলে আমরা দেখি প্রথমে কার্বোক্যাটায়নটা দেখি। আমাদের কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কিন্তু সহজ, যদি এখানে যদি একটা ক্লোরিন থাকে, যেমন এই ক্ষেত্রে যদি বন্ধন ভাঙে তাহলে এখানে কিন্তু কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে, কারণ ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা বেশি। আমাদের কিন্তু এই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা বেশি। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা বেশি হওয়ার কারণে এই বন্ধন যদি ইলেকট্রন ক্লোরিন নিয়ে যায় তখন আমাদের কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। এখন এই কার্বোক্যাটায়নের স্থায়িত্ব, আমরা যখন মুক্তমূলকের দেখছি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, অনুরূপভাবে আমাদের কার্বোক্যাটায়নের কিন্তু 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে। সেই স্থায়িত্বটা আমরা একটু দেখি। এই যে আমাদের 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই যে আমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এইখানে কি এই কার্বোক্যাটায়নের সুস্থিতিটা কোথায় বা সুস্থিতিটা আমরা কিভাবে ব্যাখ্যা করব? সুস্থিতিটা হচ্ছে এই পজিটিভ চার্জের পরিমাণ, অর্থাৎ কার্বোক্যাটায়নের, তাহলে কার্বোক্যাটায়নের সংজ্ঞা কি দাঁড়ালো? অর্থাৎ একক ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু বিশিষ্ট জৈব আয়ন। দেখো প্রত্যেকটা, এই আয়নটা খেয়াল করো, কার্বন একক ধনাত্মক চার্জ বিশিষ্ট। এই আয়নটা খেয়াল করো, কার্বন একক ধনাত্মক চার্জ বিশিষ্ট। এই আয়নটা খেয়াল করো, এটা হচ্ছে কার্বন একক ধনাত্মক চার্জ বিশিষ্ট। অর্থাৎ একক ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বন পরমাণুযুক্ত জৈব আয়নই হচ্ছে আমার কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন। এখন হচ্ছে এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এই কোনটির স্ট্যাবিলিটি বেশি সেটা নির্ভর করবে আমার এই যে ধনাত্মক চার্জ কার কতটুকু প্রশমিত হবে। অর্থাৎ এই যে কার্বোক্যাটায়নের উপর কার্বনের উপর ধনাত্মক চার্জ আছে, এই ধনাত্মক চার্জের পরিমাণ কি পরিমাণ হ্রাস পাবে তার সাথে যুক্ত পরমাণু বা গ্রুপের কারণে সেইটার উপর তার স্ট্যাবিলিটি নির্ভর করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যালকাইল মূলক, এখানে যেমন মিথাইল আছে, অ্যালকাইল মূলক আছে একটা। অ্যালকাইল মূলকের বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে ধনাত্মক আবেশিক ফলাফল বিদ্যমান। আমি কিন্তু আগেই বলেছি যে আমি 4টে ফলাফল পরের ক্লাসে আলাদা করে পড়াবো, যে আবেশিত ফলাফল, রেজোনেন্স ফলাফল এবং আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফলাফল আর হাইপার কনজুগেশন। 4টা ফলাফল আমি আলাদা করে পরের ক্লাসেই বোঝাবো। এখন শুধু জেনে রাখো যে অ্যালকাইল মূলকগুলোর ধনাত্মক আবেশিক ফলাফল প্রদর্শন করে, অর্থাৎ অ্যালকাইল মূলকগুলো ধনাত্মক আবেশিক ফলাফল প্রদর্শন করার কারণে তারা কিন্তু এই কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দিচ্ছে। তখন কি হচ্ছে, এই ধনাত্মক চার্জ কিছুটা প্রশমিত হবে। অর্থাৎ আবেশিত ফলাফলের মাধ্যমে যখন একটা মিথাইল মূলক বা অ্যালকাইল মূলক এই কার্বন পরমাণুর দিকে ইলেকট্রন ঠেলে দেয়, তখন এই ধনাত্মক চার্জ কিছুটা প্রশমিত হয়। এখানে হচ্ছে কি, এখানে দুইটা গ্রুপ, দুইটা মূলক, দুইটা অ্যালকাইল মূলক বা এখানে দেখছে দুইটা মিথাইল মূলক ইলেকট্রন ঠেলে দিচ্ছে, তখন এর ধনাত্মক চার্জ এইটা অপেক্ষা এখানে কিছুটা বেশি প্রশমিত হবে। ঠিক এইখানে কিন্তু অনুরূপভাবে তিনটা মিথাইল মূলক বা তিনটা অ্যালকাইল মূলক কি করছে, এই যে ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণুর দিকে ইলেকট্রন ঠেলে দিচ্ছে, ফলে তার এই ধনাত্মক চার্জটা প্রশমিত হয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো আয়নের চার্জ যত বেশি প্রশমিত হবে ওই আয়নটা তত বেশি সুস্থিত হবে। তাহলে আমরা দেখছি সবচেয়ে বেশি প্রশমিত হচ্ছে কোথায়, আমার এই 3 ডিগ্রি, আমার 3 ডিগ্রিতে, তারপর 2 ডিগ্রিতে, তারপরে 1। তাহলে এর স্থায়িত্ব কি হবে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন গ্রেটার দেন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন গ্রেটার দেন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আমরা কার্বোক্যাটায়নের স্ট্যাবিলিটি দেখলাম। এইবার আমরা দেখলাম যে বিষম বিভাজনের মাধ্যমে কার্বোক্যাটায়ন যেমন উৎপন্ন হয়, কার্বনায়নও উৎপন্ন হয়। সেটা কিভাবে উৎপন্ন হয় সেই কার্বনায়নটা একটু তোমাদের দেখাই। কার্বনায়ন বিভিন্নভাবে উৎপন্ন হতে পারে, যেমন আমাদের গ্রিগনার্ড বিকারক, এইখানে কিন্তু এই বন্ধনে যখন বিভাজন ঘটে তখন কিন্তু আমাদের কার্বনায়ন উৎপন্ন হয়।
এই যে তখন এখানে বন্ধনের বিষম বিভাজন ঘটবে, তখন কার্বন আয়ন উৎপন্ন হতে পারে। আর কি হতে পারে? আলফা হাইড্রোজেনের এই যে ক্ষারের প্রভাবে কিন্তু এই যে ক্ষারের প্রভাবে অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন কি হতে পারে? আলফা হাইড্রোজেনের এই যে এই বন্ধন কার্বন হাইড্রোজেন বন্ধন কিন্তু কি হতে পারে? এখানে বিষম বিভাজন হতে পারে, তখন কিন্তু কার্বন আয়ন উৎপন্ন হতে পারে। তখন কার্বন আয়ন উৎপন্ন হতে পারে। তখন কার্বন আয়ন উৎপন্ন হতে পারে। অর্থাৎ আমাদের যদি ইলেকট্রন এছাড়া ইলেকট্রন আকর্ষক কোনো গ্রুপও যদি যুক্ত থাকে, এরকম যোগে যে নাইট্রোজেন নাইট্রোজেন ইলেকট্রন টানা গ্রুপ, এখান থেকেও কিন্তু এই যে এইটারও কিন্তু আমাদের কি হতে পারে? কার্বন আয়ন উৎপন্ন হতে পারে। অর্থাৎ আলফা কার্বন ক্ষারের প্রভাবে অপসারিত হতে পারে, তখন কার্বন আয়ন উৎপন্ন হতে পারে। আমাদের গিগনাট বিকারকের বিয়োজনে সেখানে কার্বন আয়ন উৎপন্ন হতে পারে। অর্থাৎ আমরা বিষম বিভাজন বলছি যে কার্বনের সাথে যুক্ত ওই অপর পরমাণু যদি তড়িৎ কম হয়, তখন বন্ধন জোড়ে ইলেকট্রন কার্বন পরমাণু লাভ করবে। অর্থাৎ কার্বন পরমাণুর উপর ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে। এইটা হচ্ছে কার্বন আয়ন। এই কার্বন আয়নের সংজ্ঞায়ন আমরা কিভাবে করব? যে একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট কার্বন পরমাণু যুক্ত জৈব আয়ন হলে সেটাকে আমরা কি বলবো? কার্বন আয়ন বা কার্বো অ্যানায়ন। আমরা যে কার্বোক্যাটায়ন যেটাকে বলছি, ঠিক কার্বন আয়ন ঠিক উল্টা, চার্জ বিপরীত। তবে স্থায়িত্বের মধ্যে পার্থক্য আছে। আমরা এখন দেখি যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বন আয়নের স্ট্যাবিলিটি কেমন। আগেই বলেছি যে এটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি কার্বন আয়ন, 2 ডিগ্রি কার্বন আয়ন, 3 ডিগ্রি কার্বন আয়ন। এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বন আয়ন, এটা স্ট্যাবিলিটি ব্যাখ্যা করার জন্য আমি কিন্তু ধনাত্মক চার্জযুক্ত যখন কার্বোক্যাটায়নের স্ট্যাবিলিটি ব্যাখ্যা করেছি, তখন কিন্তু যে কি কথাটা বলেছি যে কোনো আয়নের স্ট্যাবিলিটি নির্ভর করবে ওই চার্জের পরিমাণের উপর। ওই চার্জের ঘনত্ব যদি বেড়ে যায়, তখন অণুটির সক্রিয়তা বৃদ্ধি পায়, অর্থাৎ তার আয়নটির সক্রিয়তা বৃদ্ধি পায়, তখন তার স্ট্যাবিলিটি কমে যায়। এখানে যে আমরা দেখতে পাচ্ছি 1 ডিগ্রি কার্বন আয়ন কোনো কারণে যদি এই ঋণাত্মক চার্জের পরিমাণ বেড়ে যায় বা কোনো প্রভাবের কারণে যদি বেড়ে যায়, অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, তখন এটা কি হবে? সে বেশি সক্রিয় হয়ে যাবে। আর বেশি সক্রিয় হয়ে যাওয়া মানে কি? তার কি হবে? তার স্থায়িত্ব কমে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি, আগেই আমি বলেছি যে আমাদের মিথাইল মূলক বা অ্যালকাইল মূলকগুলো কিন্তু ধনাত্মক আবেশী ফলাফল প্রদর্শন করবে। এই যে ধনাত্মক আবেশী ফলাফলটাকে যে ইলেকট্রন ঠেলে দিবে, এই যে ইলেকট্রন ঠেলে দিবে কার দিকে? এই ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণুর দিকে যখন ইলেকট্রন ঠেলে দিবে, তখন কিন্তু এই ঋণাত্মক চার্জের ঘনত্বটা বেড়ে যাবে। এই ঋণাত্মক চার্জের ঘনত্বটা বেড়ে যাবে। তখন চার্জের ঘনত্ব বেড়ে যাওয়া মানে কি? তার স্থায়িত্ব কমে যাচ্ছে, তার সক্রিয়তা বেড়ে যাচ্ছে, স্থায়িত্ব কমে যাচ্ছে। এইখানে আমরা দেখি দুইটা অ্যালকাইল মূলক, দুইটা মিথাইল মূলক, তখন কি হবে? এই চার্জ ঘনত্বটা আরো বেশি বৃদ্ধি পাবে। তখন কিন্তু এই 2 ডিগ্রি কার্বন আয়নের 2 ডিগ্রি কার্বন আয়নের এই যে কার্বন পরমাণুর উপর যে নেগেটিভ চার্জ, এই চার্জের দিকে চার্জের ঘনত্ব কিন্তু বেড়ে যাবে, কারণ দুইটা অ্যালকাইল মূলক ইলেকট্রন ঠেলে দিচ্ছে। অনুরূপভাবে এখানে কি হবে? এখানে 3টা অ্যালকাইল মূলক, এই 3টাই অ্যালকাইল মূলক যখন এই কার্বন পরমাণুর দিকে ইলেকট্রন ঠেলে দিচ্ছে, তখন এর নেগেটিভ চার্জের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে, অর্থাৎ এখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে। আর চার্জ ঘনত্ব বেড়ে যাওয়ার মানেই হচ্ছে ইলেকট্রন ঘনত্ব তার সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, আর সক্রিয়তা বৃদ্ধি হচ্ছে তার স্থায়িত্ব কমে যাচ্ছে। তাহলে এখানে যদি আমরা কার্বন আয়নের স্থায়িত্ব চিন্তা করি, তাহলে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। তাহলে আমরা যখন মুক্ত মূলকের স্ট্যাবিলিটি দেখেছি, কি মুক্ত মূলকের স্ট্যাবিলিটি দেখেছি 3 ডিগ্রি, এখানে আমাদের কার্বন আয়নের স্ট্যাবিলিটি হচ্ছে ঠিক উল্টা। কার্বন আয়নের স্ট্যাবিলিটি হচ্ছে 1 ডিগ্রি সবচেয়ে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 3 ডিগ্রি। কারণ হচ্ছে কি? এইখানে একটা মিথাইল মূলক বা অ্যালকাইল মূলক নেগেটিভ চার্জ ঘনত্বকে বৃদ্ধি করে, এখানে হচ্ছে দুইটা
এখানে হচ্ছে 2টা, এখানে এখানে হচ্ছে 3টা, এখানে হচ্ছে 3টা। তাহলে এখানে চার্জ ঘনত্ব সবচেয়ে বেশি, মানে তার সক্রিয়তা বেশি, তার স্ট্যাবিলিটি কম। তাহলে সবচেয়ে বেশি স্ট্যাবিলিটি এখানে 1 ডিগ্রি। এখানে দেখো মুক্তমূলকের ক্ষেত্রে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। কার্বোক্যাটায়নের ক্ষেত্রে, কার্বোক্যাটায়নের ক্ষেত্রেও তাই, কার্বোক্যাটায়নের ক্ষেত্রেও 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। শুধুমাত্র কার্বন আয়নের ক্ষেত্রে উল্টা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের সাথে আমরা জৈব বিক্রিয়ার কৌশল নিয়ে চিন্তা করতে যে বিষয়টা তোমাদেরকে নিয়ে আলোচনা করলাম, যে জৈব বিক্রিয়া একটা আক্রমণকারী বিকারক থাকে আর একটা সাবস্ট্রেট অণু থাকে। এই যে আক্রমণকারী বিকারক, আমাদের মধ্যে 3 ধরনের আক্রমণকারী বিকারক শিখিয়েছি। একটা হচ্ছে কি আমাদের ইলেকট্রোফাইল, আর একটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল, আর একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। অর্থাৎ আমরা দেখেছি এই যে ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক উৎপন্ন হচ্ছে সুষম বিভাজনের মাধ্যমে। আর আমাদের এই যে কার্বোক্যাটায়ন বা কার্বন আয়ন, এই কার্বোক্যাটায়ন ইলেকট্রোফাইল এবং কার্বন আয়ন হচ্ছে নিউক্লিওফাইল, এই দুইটাই কিন্তু আমাদের কি হচ্ছে সমযোজী বন্ধনের বিষম বিভাজনের মাধ্যমে উৎপন্ন হয়েছে। আমরা কি দেখলাম, এই কার্বোক্যাটায়ন কার্বন আয়ন মুক্তমূলকের স্ট্যাবিলিটি আলোচনা করেছি, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল কি সেটা প্রকারভেদ আলোচনা করেছি। এইটা তোমরা বাসায় একটু ভালো করে পড়বে, তাহলে পরবর্তীতে বিক্রিয়াগুলোর ক্ষেত্রে সুবিধা হবে। আর এইখানে যে আমি ইফেক্টগুলোর কথা বললাম, সেই ইফেক্টগুলো আমি আগামী ক্লাসে তোমাদের বুঝিয়ে দেব। তোমরা বাসায় নিয়মিত পড়ালেখা করো, তাহলে আশা করি যে জৈব যৌগকে তোমাদেরকে আর কঠিন মনে হবে না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। পরের ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।